যারা বিলম্বে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমাদের, আপনারা নিশ্চয়ই আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তুহিন মালিক, প্রফেসর দেলোয়ার হোসেন, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতিতে যাওয়ার আগে কয়েকটা ফোন যেটা আমরা পেয়েছিলাম বা আপনাদের বক্তব্য থেকে এটাই স্পষ্ট হচ্ছে যে, অথবা প্রফেসর দেলোয়ার যেটা বলছিলেন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মানুষের মধ্যে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, সেই আতঙ্কের কারণে সবচেয়ে বড় বিপজ্জনক যারা অর্থনীতিবিদ যারা কথা বলছেন, তারা বলছেন যে এই ধরনের আতঙ্ক থাকলে দেশে তো বিনিয়োগ হবে না, বিদেশিও হবে না, স্থানীয় হবে না। ফলে আমরা আসলে একটা অন্ধকার অবস্থার মধ্যে দিকেই যাচ্ছি। আপনি অন্ধকার রাজনীতির কথা বলছেন, কিন্তু অন্ধকার রাজনীতি না, আসলে হচ্ছে দেশটাই অন্ধকারের দিকে যাচ্ছে। বিনিয়োগ যদি না হয় তাহলে তো এই দেশটার জন্য সবাই, আপনার দিনের শেষে রাজনীতি করা কে কি কোন পার্টি করে সেটা দেখার বিষয় না, কিন্তু কে আওয়ামী লীগ করলেন বা কে বিএনপি করলেন সেটা দেখার বিষয় না। প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি দিকে যাচ্ছে, যদি এইরকমই চলতে থাকে তাহলে কিন্তু মানে আমরা হয়তো বা একটা সামাজিক নৈরাজ্যের দিকে যাব। আপনার কি মনে হয়? জি জি, আপনি তো খুব সঠিকই বলেছেন যে আমরা দেখেন গত প্রায় 50, 60, 65 বছরে আমরা 3টা জাতীয় পতাকা পরিবর্তন করেছি। আমাদের ব্রিটিশদের সময় আমাদের ভারতীয় পতাকা ছিল, পাকিস্তানি পতাকা, এখন বাংলাদেশি পতাকা। আমাদের রাষ্ট্রের প্রয়োজন, জনগণের প্রয়োজনটাকে আমরা গণতন্ত্রের প্রয়োজন, অর্থনৈতিক মুক্তির প্রয়োজনে, সামাজিক ন্যায় বিচার, সাম্য, শোষণ থেকে মুক্তির জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। পরবর্তীতে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সমস্ত রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসছে যে না, গণতন্ত্র এবং সুশাসন ছাড়া কোনোটাই সাস্টেনেবল না। এবং এটা পরবর্তীতে দেখা গেল যে গণতন্ত্রের একটা সুপার স্ট্রাকচার আমরা বাংলাদেশে উপহার দিলাম, কেয়ারটেকার গভর্নমেন্ট। পরবর্তীতে দেখা গেল যে না, শুধু ভোটের এবং ভাতের অধিকার সুরক্ষাই বড় সুরক্ষা না। এখন যেটা প্রকট হচ্ছে যে জনগণের সুরক্ষার পাশাপাশি রাষ্ট্রের সুরক্ষা প্রয়োজন। জনগণ শুধু নিরাপত্তাহীনতায় ভুগছে তা না, রাষ্ট্র নিজেও কিন্তু এখন প্রচন্ডভাবে নিরাপত্তাহীনতা দুর্বল হচ্ছে। তো রাষ্ট্র একেবারেই নিরাপদহীন হয়ে গেছে। তো এই অবস্থায় সুশাসন দিয়ে চালানোর মূল বিষয়টাই হচ্ছে আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আপনাকে সামলাতে হবে প্রথম। দ্বিতীয়ত, রাষ্ট্রকে চালাতে হবে আইনের শাসন দিয়ে, ব্যক্তির শাসন দিয়ে নয়। যেভাবে ব্যক্তির শাসন দিয়ে রাষ্ট্রটা চলছে এবং এই আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেভাবে ব্যক্তির কাছে দায়বদ্ধ হয়ে গেছে এবং আইন প্রয়োগকারী সংস্থা যেভাবে ইনডেমনিটি দেওয়া হচ্ছে, যে আপনি দেখেন গত প্রায় 13 মাসে 800, 850 লোকের কোনো হদিস নেই। আইন সালিশ কেন্দ্র বলছে 1600 লোক এইভাবেই শেষ হয়ে গেছে, নাম ঠিকানা পরিচয় নেই। আঞ্জুমানে মুফতিউল ইসলাম গত 13 মাসে বোধহয় 860 জন পরিচয়হীন লোককে দাফন করেছে। শুধু নারায়ণগঞ্জেই গত 1 মাসে 43টা লাশ পড়েছে। তো এই যে এটা আজকে নিত্যদিনের ঘটনা না, এই ঘটনার পেছনে একটা ঘটনা হচ্ছে গত মার্চে মেঘনা নদীতে একই সময় 19টা লাশ হাত পা বাঁধা অবস্থায় ছিল, কিন্তু সেটা ছিল বিএনপি জামাতের। সেজন্য এত শোরগোল হলো না, মিডিয়া এত শোরগোল করেনি, কারণ এটা ছিল বিএনপি জামাতের। আজকে নারায়ণগঞ্জের শীতলাক্ষার 7টা লাশ নিয়ে আমি অবমাননা করছি না, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু যেহেতু দুজন মিলে লেগেছে দলের মধ্যেই যে কামড়াকামড়ি, সেজন্য দলের লোকজনই এখানে বেরিয়ে এসছে। এবং এটা শুধু নারায়ণগঞ্জের অবস্থা না, রাষ্ট্রের চরিত্রও তাই হয়ে যাচ্ছে দিনে দিনে। দেখেন র্যাবকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, যেটা শুরু থেকে আমি বলেছি, যে সিও আপনি দিচ্ছেন মন্ত্রীর মেয়ের জামাইকে, এবং উনি একটা, যেটা পত্রিকায় দেখেছি, অ্যাসাইনমেন্ট নিয়ে নিয়েছেন কোন নেতাকে কাকে ধরে এনে কাকে কি করতে হবে, এটা তার দায়িত্ব। একজন মন্ত্রীর অভিযোগ আসছে যে উনি র্যাবের অনেক কিছু দেখভাল করেন, কাকে ওখানে গুম করে নিয়ে যেতে হবে, এবং তারাই অভিযোগ করছে যে এই নূর হোসেনের ওয়ারেন্ট ছিল, আওয়ামী লীগের এক নেতাই এটাকে বাতিল করিয়েছে ওয়ারেন্টটা। এবং নূর হোসেন সেই দিনই, যেদিন ঘটনা ঘটেছে সেই দিনই মুন্সিগঞ্জের আওয়ামী লীগের এক এমপির বাসায় আত্মগোপন করেছেন, উনি তাকে ভারতে পাচার করে দিবেন, সংবাদ মাধ্যমে এই খবর বেরিয়েছে। তো রাষ্ট্রের এই অবস্থায় যখন রাষ্ট্র একমুখী চলে যায়, এবং তখন কিন্তু ভেতরের শক্তিগুলো ইন্টারনাল কনফ্লিক্টের মাধ্যমেই কিন্তু এই শক্তির সাথে
যুদ্ধ। এই পর্যায়ে আপনাকে অনেক ধন্যবাদ।